দেখেন আমরা ফার্স্টে ব্রিক দিয়ে শুরু করছিলাম তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা এখান থেকে হচ্ছে কি কি পড়বেন দেখেন, ইনগ্রেডিয়েন্টস অফ গুড ব্রিক আর্ট, মানে একটা ভালো ব্রিক তৈরি করতে হইলে মাটির মধ্যে কি কি উপাদানগুলো লাগবে, এই উপাদানগুলো হচ্ছে একটু বিস্তারিত পড়তে হবে, যে এই 5টা উপাদান এবং এদের ভিতরে কোন উপাদানটা থাকলে কি সুবিধা হয়, মানে কোন উপাদানটা কম থাকলে কি অসুবিধা হয়, বেশি থাকলে কি সুবিধা অসুবিধা হয়, এই জিনিসগুলো একটু ডিটেলস পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে 4-5 মার্কের জন্য। এখান থেকে তো সব মানে সব তো আর দিব না, মনে করেন যে একটা বা দুইটা আমার ইচ্ছা মতো আমি দিলাম, আপনার পড়তে হবে সবই, কিন্তু পরীক্ষাতে দেখা গেল যে একটা বা দুইটার বললাম যে হয়তো মানে একটা ব্রিক তৈরি করতে গেলে একটা মানে যে মাটিটা লাগবে ওই মাটির মধ্যে ম্যাগনেসিয়া কেন কেন দরকার, ঠিক আছে, বা ম্যাগনেসিয়া থাকলে কি সুবিধা হয় কি অসুবিধা হয়, ম্যাগনেসিয়া থাকলে আসলে কি হয়। আপনি 2টা পয়েন্ট লিখলেন, 2টা পয়েন্ট লিখলে মনে করেন আপনি 4 মার্ক পেয়ে গেলেন বা 3 মার্ক পেয়ে গেলেন, এরকম শর্ট টাইপের কোশ্চেন থাকতে পারে এখান থেকে। এই প্রপোর্শনটা মনে রাখতে হবে। আমার ইচ্ছা হইলো আমি থিওরিটিক্যাল কোশ্চেন না দিয়ে জাস্ট এই প্রপোর্শনটা দিয়ে দিলাম, আপনি জাস্ট এই নামগুলা লিখে একটা ভালো ব্রিক তৈরি করতে গেলে মাটির মধ্যে যে 5টা ইনগ্রেডিয়েন্ট দরকার, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ইনগ্রেডিয়েন্টের নাম লিখলেন এবং 100% এর মধ্যে কোনটা কত পার্সেন্ট থাকতে হবে এই পার্সেন্টেজ গুলো বলে দিলেন। মনে করেন এই কোশ্চেন আনসার করতে আপনার লাগবে 2 মিনিট, বাট এটাতে নাম্বার দিলাম 5, তো 2 মিনিট আপনি 5 মার্ক পেয়ে গেলেন খুব ইজিলি। স্যার আশা করি এই কোশ্চেনটা থাকবে স্যার। থাকতেও পারে নাও থাকতে পারে। তারপরে হার্মফুল ইনগ্রেডিয়েন্টস অফ ব্রিক আর্ট, মানে এগুলো সবই সিমিলার ক্যাটাগরির কোশ্চেন, যে লাইম থাকলে কি কি ক্ষতি হতে পারে, পিবেল স্টোন গ্রাভেল থাকলে কি ক্ষতি হবে, আয়রন পাইরাইট থাকলে কি ক্ষতি হবে, অ্যালকালি থাকলে কি ক্ষতি হবে, অর্গানিক ম্যাটার থাকলে কি ক্ষতি হবে, তো প্রেজেন্স অফ REH এন্ড ক্যালার এগুলো থাকলে কি ক্ষতি হতে পারে, এগুলো জাস্ট সব আপনার 4-5 মার্কের বেশি, এগুলাতে পরীক্ষাতে আসলেও হাইয়েস্ট 4 থেকে 5 মার্ক থাকতে পারে একটা কোশ্চেনে। 4-5 মার্কে অনেক স্যার। বুঝি নাই স্যার এই 4-5 মার্কে অনেক। হ্যাঁ, এই জন্য অনেক পড়তে হবে, যেহেতু 4-5 মার্ক অনেক বুঝতেছেন, তার মানে 4 মাস পাইতে হলে একটু ভালোই পড়াশোনা করতে হবে, তাই না? জি স্যার। আর জিনিসগুলা কিন্তু একটু থিওরিটিক্যাল হইলো, মানে বুঝা বুঝা বললে কিন্তু বোরিং লাগার কথা না। স্যার চিন্তা করবেন, বোরিং না স্যার, স্যার বোরিং না, বিষয়টা হচ্ছে স্যার ম্যাথ করতে দিলে স্যার ম্যাথ করা যায়, কিন্তু স্যার এই থিওরি স্যার আপনি যদি একটা পয়েন্ট ভুলে যায় স্যার পরের অটোমেটিক পরের পয়েন্ট গুলো স্যার ভুল হবে, মানে সব পয়েন্ট আমার পুরোটা পার্টে তো আসে। 2টা ম্যাথ আছেই, আমার পার্টে 2টা ম্যাথ আছে না, জি স্যার। এন্ড 2টা ম্যাথই কি পরীক্ষাতে আসবে নাকি একটা আসবে নাকি কোনোটাই আসবে না আসলে আমি শিওর না, বাট ম্যাথ পরীক্ষাতে আসতে পারে। জি স্যার ওইটা তো আপনি বলছেন সেদিন। হ্যাঁ, ব্রড ক্লাসিফিকেশন অফ ব্রিক, এই যে ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক, থার্ড ক্লাস ব্রিক, ওভারবার্ন্ড আর জামা ব্রিক, আন্ডারবার্ন্ড আর পিলা ব্রিক, প্রত্যেকটার প্রপার্টি পড়তে হবে পরীক্ষাতে। যে কোনো একটা ক্লাসের আমি বলতে পারি যে ফার্স্ট ক্লাস ব্রিকের প্রপার্টি গুলো লিখো, অথবা সেকেন্ড ক্লাস ব্রিকের প্রপার্টি লিখো, থার্ড ক্লাস ব্রিকের প্রপার্টি লিখো, ওভারবার্ন্ড বা জামা ব্রিকের প্রপার্টি লিখো, আন্ডারবার্ন্ড বা পিলা ব্রিকের প্রপার্টি লিখো, এরকম যে কোনো একটা প্রপার্টি লিখতে দিতে পারি, ঠিক আছে? এগুলা প্রপার্টিজ গুলা ভালো মতো পড়তে হবে প্রত্যেকটা টাইপের ব্রিকের। অথবা এটাও বলতে পারি যে ফার্স্ট ক্লাস ব্রিকের সাথে সেকেন্ড ক্লাস ব্রিকের পার্থক্য লিখো। এখন আপনার আলাদা করে পার্থক্য পড়ার দরকার নেই, আপনি জানেন যে ফার্স্ট ক্লাস ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালু একরকম, সেকেন্ড ক্লাস ব্রিকের একরকম, এটা একটা পার্থক্য। ফার্স্ট ক্লাস ব্রিক হচ্ছে 24 ঘন্টা পানিতে চুবাই রাখলে একরকম ময়েশ্চার অ্যাবজর্ব করে, সেকেন্ড ক্লাস ব্রিক একরকম ময়েশ্চার অ্যাবজর্ব করে। ফার্স্ট ক্লাস ব্রিকের সারফেসের টেক্সচার একরকম, সেকেন্ড ক্লাস ব্রিকের আরেক রকম। তো এইগুলা চিন্তা করে করে আপনি নিজেই পার্থক্য বানাইতে পারবেন। জাস্ট এখানে যে বৈশিষ্ট্যগুলা বা প্রপার্টি গুলা বলা আছে, প্রপার্টি গুলা পড়বেন, কোশ্চেনে যা চাবো ওইভাবে আনসার করবেন। স্যার ঠিক একটা আছে, কোশ্চেন স্যার। বলেন। স্যার ওই যে ফার্স্ট ক্লাস ব্রিকে বলছিলেন স্যার যে 100 গ্রামে অ্যাবজর্ব করে 10 গ্রাম, পরে স্যার হ্যাঁ, ওটা ফেসবুকের ওই কমেন্টে যে স্যার বলছিলাম, ওটা হ্যাঁ ওটা লিখছেন হচ্ছে ওটা, আসলে ভুল করছিলাম একটু। স্যার ওটা এখানে আবার একটু বললে ভালো হতো স্যার। এখানে কি লেখা আছে, ডাজ নট অ্যাবজর্ব কত, মোর দেন 10% অফ ইটস 10%। ওন ড্রাই ওয়েট। একটা ইটের ওজন আপনার 2 থেকে 3 কেজি বা 2.5 কেজির মতো, আমি ধরলাম 1 কেজি। 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। 1000 গ্রামের 10% আসলে কত? 100 না? 0.1। ও স্যার 100। 100 10% হচ্ছে 10। 10% মানে কি? 100-র 10% মানে কত? 10। 1000-এর 10% মানে কত? ও 100, বুঝতে পারছি স্যার, মানে 100। 100 গ্রাম আর কি অ্যাবজর্ব তার করবে। মানে
1100 গ্রামের চাইতে যদি লোয়ার ভ্যালু হয় তাহলে এটা হচ্ছে ওকে। মনে করেন আপনি পানিতে চুবাই রাখছেন, পানিতে চুবানোর পর আপনি ওজন পাইলেন হচ্ছে 1080 গ্রাম, তাহলে কি ওকে। বাট যদি ওজন পান 1120 গ্রাম তাহলে কি নট ওকে না? জি স্যার। মানে এটা 10% থেকে বেশি পানি অ্যাবজর্ব করছে, এটাই বলছিলাম। ও যাই হোক, বুঝতে পারছি, মানে এখানে পার্সেন্টেজটা 1000 হিসাব হয়েছে। পার্সেন্টেজটা হচ্ছে আমি ভুলে ওই 100 এর জন্য বলে ফেলছিলাম, বাট 1000 এর 10% তো 10 না, 1000 এর 10% হচ্ছে কত? 100। 100। আচ্ছা যাই হোক, তো এই জিনিসগুলা, এই যে এখানে আবার দেখেন প্রপার্টি আছে আর ইউজ আছে, যে ফার্স্ট ক্লাস ব্রিক কোথায় ব্যবহার করবেন, সেকেন্ড ক্লাস ব্রিক কোথায় ব্যবহার করবেন, এই ইউজ গুলাও পড়তে হবে, যে কোন টাইপের ব্রিক কোথায় ব্যবহার হবে। ঠিক আছে, এই যে দেখেন ইউজ গুলা, এগুলো একদম শর্ট কোশ্চেন হিসাবে মনে করেন যদি প্রপার্টি দিয়ে 5 মার্ক দিতে পারি, আর যদি বলি যে ফার্স্ট ক্লাস ব্রিকের ইউজ লিখো, যে কোথায় কোথায় ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করবা, 2-3 মার্কের জন্য এরকম শর্ট কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সবই পড়তে হবে, যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ওভারবার্ন, আন্ডারবার্ন। স্যার কিছুই তো বাদ দিতেছেন, সবই তো দিয়ে দিতেছেন। এখানে জি, বাদ দেওয়ার মতো কিছু স্যার। কি আছে বলেন? স্যার যেমন স্যার ওভারবার্ন, এই পিলাবিক আর জামাবিক স্যার, এই দুটো হ্যাঁ। তো স্যার একটু কনসিডার করলে হয় স্যার। আপনি যদি এখন সাইটে গিয়া পিলাবিক দেখা বলেন যে আরে এটা তো ফার্স্ট ক্লাস ব্রিক, তাহলে কি হবে? সাইডে যেতে স্যার বহুত আপনাকে সময় পিলাব্রিকও চিনতে হবে, ফার্স্ট ক্লাস ব্রিকও চিনতে হবে, সেকেন্ড ক্লাসও চিনতে হবে, থার্ড ক্লাসও চিনতে হবে, সবই চিনতে হবে, তাই না? জি আচ্ছা, স্যার। আমি একটা জিনিস একটু কমাই দিচ্ছি, ঠিক আছে? একটু কমাই জি দিচ্ছি, স্যার। দেখেন এই যে ম্যানুফ্যাকচার অফ ব্রিক আছে না, জি জি স্যার, স্যার। এইটা হচ্ছে এই জিনিসগুলো পড়তে হবে না। থ্যাংক ইউ আর স্যার। এটাই তো ভালো পারতাম। ঠিক আছে এই যে এই 5টা স্টেপ আছে না, জি স্যার। এটা বাদ দিলাম, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। কিন্তু ওই যে আবার হ্যাঁ। হফম্যান ক্লিনের একটা কোশ্চেন আছে না, হ্যাঁ জি ওই স্যার। কোশ্চেনটা আবার একটু আমার ভালো লাগে, কারণ হচ্ছে খুব সুন্দর ছবি আছে, আবার বাতাস কেমনে কেমনে জানি মানে কোথায় কই যায়। জাস্ট এখান থেকে হচ্ছে এই হফম্যান ক্লিনের আপনার এই ডেসক্রিপশনটা ছবি সহ, যে 12টা চেম্বার আছে, মানে কোন চেম্বারে কেমনে, মানে এখানে যে সাইমালটেনিয়াসলি কাজটা হয়, এই যে প্রসেসটা, জি স্যার। 1 নাম্বার চেম্বারে লোডিং হচ্ছে, 2, 3, 4 নাম্বার, 5 নম্বরে হচ্ছে ড্রাইং, প্রিডিং হচ্ছে, 6 নাম্বার, 7 নম্বরে বার্নিং। স্যার আমি যদি স্যার আমার মতো বুঝে লিখতে পারি তাহলে কি স্যার নাম্বার পাবো স্যার? নাম্বার পাবেন, কিন্তু আমি চেক করবো যে আসলে আপনার সিকোয়েন্স ঠিক আছে নাকি। আপনি লিখছেন যে 1 নম্বরে লোডিং হইতেছে, 2 নাম্বার হচ্ছে কি আনলোডিং হইতেছে, তাইলে কি হবে? না স্যার, তাহলে তো স্যার এক নম্বর লোডিং 2 নম্বর আনলোডিং তো পসিবলই না তাইলে তো হবে না। মানে এই ছবিটা, এই যে হফম্যান ক্লিনের এই ছবিটা মানে আঁকা শিখবেন, প্লাস হচ্ছে এই ডেসক্রিপশনটা, মানে কিভাবে হফম্যান ক্লিনের মধ্যে হচ্ছে ব্রিক প্রোডিউস হচ্ছে সাইমালটেনিয়াসলি, জি স্যার। এই এটা একটু পড়তে হবে এখান থেকে, ব্রিক থেকে, ঠিক আছে? স্যার তারপর আর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা পড়েন হফম্যান ক্লিনের। ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স এটা পড়তে হবে না, ঠিক আছে? কেন পড়তে হবে না জানেন? কারণ এই গুড ব্রিকের যে প্রপার্টি গুলো বলা আছে, এগুলো এটাই বেশিরভাগই স্যার। হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিকের প্রপার্টি লেখা দিছে। তো আপনি যদি ফার্স্ট ক্লাস ব্রিকের প্রপার্টি পড়েন, তাহলে যদি আপনাকে বলা হয় যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ব্রিক, আপনি ফার্স্ট ক্লাস ব্রিকের প্রপার্টি গুলো বললেই হবে, ঠিক আছে? জি স্যার। তো এটা আলাদা করে পড়ার দরকার নেই। ফর এক্সাম লেখা দিই, মানে মেইন পরীক্ষার জন্য পড়তে হবে না, কিন্তু নরমালি যখন ভবিষ্যতে কোথাও পরীক্ষা টরীক্ষা দিতে যাবেন তখন আবার কোনো কিছু বাদ দিয়েন না, সবই পড়েন। কই থেকে কি আসবে আল্লাহ জানে। আচ্ছা, এই যে টেস্ট অফ ব্রিক, এই 5টা টেস্টের নাম মনে রাখবেন ভালো মতো, ঠিক আছে? ইম্পর্টেন্ট। স্যার। এবং কোন টেস্টটা কেমনে করে সংক্ষেপে একটু বলছিলাম না, জি স্যার বলছিলেন স্যার। ওই সংক্ষেপে 1-2 লাইন পরীক্ষাতে লিখতে বলতে পারি যে কোন টেস্টটা কিভাবে করে, ওকে স্যার। কারণ নাম জানলে তো শুধু হবে না, কোন টেস্ট কিভাবে করে এটাও জানতে হবে। আচ্ছা, এই কালারিং অফ ব্রিকটা একটু পড়বেন, এই ফায়ার ব্রিক আর রিফ্লেক্টরি ব্রিক পড়বেন। আমাদের ব্রিক গেল শেষ। এবার হচ্ছে স্যান্ড। এই স্যান্ড কি জিনিস পড়বেন, সোর্সেস অফ স্যান্ড সবই পড়তে হবে, পিট স্যান্ড, রিভার স্যান্ড, স্যার। সি স্যান্ড, তারপর হচ্ছে ডিজায়ারেবল প্রপার্টিস অফ স্যান্ড, ফাংশন অফ স্যান্ড ইন মর্টার এন্ড কনক্রিট, মানে মর্টার কনক্রিট তৈরি করতে গেলে বালির কাজ কি আসলে ওইখানে। তো ক্লাসিফিকেশন অফ স্যান্ড, এই যে ছোট কোশ্চেন হিসেবে এটা খুবই ইম্পর্টেন্ট,
যে বলতে পারি যে অ্যাকর্ডিং টু ASTM স্ট্যান্ডার্ড ক্লাসিফাই দ্য স্যান্ড। আপনি খালি তিনটা নাম লিখবেন, ফাইন স্যান্ড, মিডিয়াম স্যান্ড, কোর্স স্যান্ড, আর তিনটার FM লেখা দিবেন যে ফাইন স্যান্ডের FM হচ্ছে এত থেকে এত। তার মানে আপনি যদি সিভ অ্যানালাইসিস করার পরে একটা বালির FM 2.2 থেকে 2.60 এর মধ্যে পান, আপনি বলতে পারবেন ওটা কোন ধরনের স্যান্ড, ফাইন স্যান্ড। আপনি যদি 2.6 থেকে 2.90 এর মধ্যে পান, আপনি বলতে পারবেন এটা মিডিয়াম স্যান্ড। আপনি যদি 2.9 থেকে 3.20 এর মধ্যে পান, আপনি বলতে পারবেন কোর্স স্যান্ড। জাস্ট 2 মার্ক বা 3 মার্কের ছোট কোশ্চেন হিসেবে এটা আসতে পারে পরীক্ষাতে, আবার নাও আসতে পারে। আর FM এর এই যে ম্যাথটা, FM এর সূত্রটা অবশ্যই ম্যাথ করতে গেলে মনে রাখতে হবে। আর হচ্ছে আপনাদের এই যে কিছু চারটা কি দিয়ে দিবেন নাকি? আমি প্লিজ স্যার হচ্ছে চারটা দিন। এই সিভের সাইজ, সিভের নাম্বার, আর হচ্ছে সিভ সাইজ তো লাগে না, তাও সিভ সাইজ মনে করেন দিয়ে দিব। আর এই যে ওয়েট অফ ক্যান দিয়ে দিব, আর ওয়েট অফ ক্যান প্লাস স্যান্ড এটা দিব। দেখে দেওয়ার দরকার আছে, দেন স্যার, সবই দেওয়ার দরকার আছে। তারপর হচ্ছে এই কলামগুলা দিব না, এগুলো আপনাদের তৈরি করে FM বের করতে হবে, ঠিক আছে? স্যার এটার ভিতরে আবার স্যার ওই যে আপনি বলছিলেন যে স্যার আমি আপনি বলছিলাম আবার যে যেগুলা স্ট্যান্ডার্ড সিভ শুধু ওইগুলা রেখে হিসাব করবেন স্যার। সবগুলোর জন্যই, কিন্তু FM বাই করার সময় এই যে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেনের ভ্যালুগুলো যখন সাম করবেন, যোগ করবেন, যদি মাঝখানে কোনো স্ট্যান্ডার্ড সিভ না থাকে ওটা বাদ দিতে হবে বলছিলাম, তাই না? জি স্যার। আপাতত হচ্ছে আপনাদের এটা জাস্ট যখন ভবিষ্যতে যদি কেউ মাস্টার্স করেন তখন মনে রাখবেন যে এটা বাদ দিতে হবে, বাট আপাতত হচ্ছে আমি যে সিভগুলো দিব আমি সবগুলো স্ট্যান্ডার্ডে দিয়ে দিব আপনাদের। ঠিক এই আছে, পরীক্ষাতে আর থ্যাংক ইউ স্যার। মানে মুখস্থ করতে হবে না কোনটা স্ট্যান্ডার্ড না, ঠিক আছে? জি স্যার। যখন স্যার। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব করবেন, ল্যাব, ঠিক আছে, ওই জি, স্যার। প্র্যাকটিক্যাল করার সময় যে স্যার মানে হয়তো তানভীর স্যার প্র্যাকটিক্যাল নিতে পারে বা সাকিব স্যার প্র্যাকটিক্যাল নিতে পারে, ওই স্যাররা হচ্ছে একদম আপনাদেরকে কোনটা স্ট্যান্ডার্ড না কোনটা স্ট্যান্ডার্ড একদম প্র্যাকটিক্যালি হয়তো বলে দিবে, ঠিক আছে? বাট আপাতত মেইন পরীক্ষার জন্য হচ্ছে স্ট্যান্ডার্ডের লিস্ট মুখস্থ করার দরকার নেই, সাইজও মুখস্থ করার দরকার নেই। ওকে স্যার। আমি এই প্রথম 4টা কলাম হয়তো দিয়ে দিব, আমাদের কিন্তু সেকেন্ড কলামটা লাগে না। আমাদের কি অঙ্কটা করতে এই সেকেন্ড কলামটা লাগে? না স্যার। বাট আপনি যদি গ্রাফ আঁকতেন, সিভ অ্যানালাইসিস করে এরকম গ্রাফ আঁকা যায়, এরকম একটা এস এর মতো একটা গ্রাফ আসে। ওই যে ওয়েল গ্রেডেড, পুয়ার গ্রেডেড, গ্যাপ গ্রেডেড বলছিলাম, মনে আছে? জি স্যার। এই যদি একটা এরকম এস এর মতো আসে এটাকে বলে হচ্ছে ওয়েল গ্রেডেড। যদি এরকম আসে এই যে মাঝখানে একটা স্ট্রেট লাইনের মতো, এটাকে বলে গ্যাপ গ্রেডেড। যদি এরকম আসে এটাকে বলে হচ্ছে ইউনিফর্ম গ্রেডেড, এটাকে গ্যাপ গ্রেড বা পুয়ার গ্রেডেডও বলে। তো এরকম আপনার যদি এস কার্ভ আঁকতে হয়, আপনি যখন প্র্যাকটিক্যাল করবেন বা সেশনাল করবেন, এই ডাটাগুলো ইউজ করে আপনি গ্রাফ আঁকবেন, ঠিক আছে? ওই গ্রাফ আঁকার সময় এই সিভের সাইজ গুলো আপনার মানে মনে রাখতে হবে, কারণ ওই গ্রাফ আঁকার সময় এক্স অক্ষে আমরা বসাই হচ্ছে সিভের সাইজ বা পার্টিকেল সাইজ, আর ওয়াই অক্ষে বসাই হচ্ছে কি পার্সেন্ট ফাইনার, ঠিক আছে? তো তখন হচ্ছে এই সেকেন্ড কলামটা লাগবে। বাট আপাতত এই FM বাইর করতে গেলে আমাদের সেকেন্ড কলামটা লাগে না, আমাদের শুধু লাগে হচ্ছে কি লাগে, এই প্রথম কলামটা লাগবে, এই 1 নম্বর কলাম লাগবে, 3 নম্বর কলাম লাগবে, 4 নম্বর কলাম লাগবে। আমি এই 3টা কলাম দিয়ে দিলে আপনি 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার নিজে ক্যালকুলেশন করে বানাইতে পারবেন, বানায় হচ্ছে আপনি FM বাইর করতে পারবেন, পারবেন না? জি স্যার। ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই ম্যাথটাও পরীক্ষার জন্য আসলে ইম্পর্টেন্ট, মানে 5 মার্কের একটা ছোট ম্যাথ হিসেবে আসতে পারে পরীক্ষাতে। আচ্ছা টেস্ট অফ স্যান্ড, এই টেস্টগুলো খুব ভালো মতো করবেন, যে টেস্ট অফ প্রেজেন্স অফ সিল্ট এন্ড ক্লে, টেস্ট ফর প্রেজেন্স অফ সল্ট, টেস্ট অফ ফর অর্গানিক ম্যাটার, তারপরে সাবস্টিটিউট ফর স্যান্ড মানে বালির বিকল্প হিসেবে কি ব্যবহার করা যায়, স্টোন স্ক্রিনিং, সুরকি, এই বাল্কিং অফ স্যান্ড, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। আমি একটু বইলা দিই, সেগ্রিগেশন, এটা কি কনক্রিটের না? সেগ্রিগেশন কনক্রিটের হয় না? জি স্যার, কংক্রিটের হয় স্যার। ব্লিডিং কার হয়? ব্লিডিং ও কংক্রিটের হয় স্যার। আর বাল্কিং অফ স্যান্ড কার হয়? বালির হয়। বালির হয় স্যার। এই 3টা কোশ্চেন আমার খুব প্রিয় কোশ্চেন, ঠিক আছে? এই তাহলে সেগ্রিগেশন, আমাদেরও প্রিয় স্যার। ব্লিডিং আর বাল্কিং অফ স্যান্ড, এই 3টা কোশ্চেন আমার খুবই প্রিয় কোশ্চেন। এই 3টার আনসার গুলো যেন আপনাদের প্রিয় আনসার হয় আর কি, যেন আপনারা খুব সুন্দর করে লিখতে পারেন, যদি পরীক্ষাতে আসে আর কি, না আসলে তো লেখার দরকার নেই। আচ্ছা যাই হোক, এই বাল্কিং অফ স্যান্ড পড়বেন, ইম্পর্টেন্স দেখবেন এটা কেন, মানে এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে স্যান্ড গেল, এরপর হচ্ছে মর্টার। মর্টার কি জিনিস দেখবেন, টাইপস অফ মর্টার,
সিমেন্ট মর্টার, লাইম মর্টার, আরো কি কি জানি আছে না? মাড মর্টার। তারপরে আপনার মর্টারের যে রেশিও গুলা, মানে কোন ধরনের কাজ করতে গেলে কত রেশিও মেনটেন করতে হবে, এই মেসোনারি ওয়ালের জন্য কত, প্লাস্টারের জন্য কত, পয়েন্টিং এর জন্য কত, মানে এই কোশ্চেন গুলা যেহেতু আপনাদের অনলাইনে পরীক্ষা হচ্ছে, এই টাইপের শর্ট কোশ্চেন গুলা কিন্তু ইম্পর্টেন্ট। টাইম কম লাগবে, কিন্তু আপনি আসলেই পড়ালেখা করছেন কিনা আমি বুঝতে পারবো। তারপর এই যে লাইম মর্টার, মাড মর্টার, গজ মর্টার, প্রিপারেশন অফ সিমেন্ট মর্টার। তো প্রিকশন ইন ইউজিং মর্টার, মর্টার ইউজ করার সময় কি খেয়াল রাখতে হবে। তারপরে টেস্ট অফ মর্টার, এই টেনসাইল স্ট্রেংথ টেস্ট, কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট, অ্যাডিসিভ স্যার স্ট্রেংথ। এই ব্রিকুইটি জিনিসটা কি রকম স্যার দেখতে? স্যার এটা কি ল্যাবে আছে স্যার? আমাদের ল্যাবে নাই, এটা হচ্ছে দেখতে এরকম। অনেকটা এরকম। তো এই মাঝখানে হচ্ছে আপনার একটা মর্টারের পিণ্ড তৈরি করে, এরকম এটার মাঝখানে তৈরি করে মানে একটা মোল্ডের মতো। নরমালি মোল্ডটা দেখতে হচ্ছে এরকম হয়, এই মাঝখানে এরকম 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 হয়, এই শেপের হয়। জি স্যার, ওটা দেখছি স্যার, স্লাইডে ছিল স্যার। এটা মাঝখান দিয়ে টান দিয়ে হচ্ছে আলাদা করে ফেলা যায়। তো আপনার যখন মাঝখানে এরকম একটা মর্টারের আপনি মোল্ড তৈরি করবেন, টান দিলে হচ্ছে এটা ছিটতে কতটুকু ফোর্স দেওয়া লাগতেছে, ওই ফোর্সটাই হচ্ছে আপনার টেনসাইল স্ট্রেংথ বুঝে ওটা দিয়ে, ঠিক আছে। আর এই ব্রিকুইটি অ্যাপারেটাসের ক্রস সেকশন 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি হয়, মানে আপনার এই যে এখান থেকে এতটুকু হচ্ছে 1.5 বাই 1.5, এরকম কিছু একটা ক্রস সেকশন হয় আর কি। যদিও মাপি নাই আমি কোনোদিন, বাট হয়তো মাপলে এই ক্রস সেকশনটা 1.5 বাই 1.5 হবে। আচ্ছা, এরপর এই অ্যাডিসিভ স্ট্রেংথ টেস্ট, কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট, টেনসাইল স্ট্রেংথ টেস্ট, এই তিনটা টেস্ট করতে হবে এখান থেকে। ছোট ছোট এগুলো তো 1-2 লাইনের কথাবার্তা বলছি, এখানে কিন্তু বেশি কিছু বলা নেই। তারপর হচ্ছে যে স্পেশাল মর্টার, লাইট ওয়েট মর্টার, ফায়ার রেজিস্টিং মর্টার, এক্স-রে শিল্ডিং মর্টার, এই জিনিসগুলা সবই পড়তে হবে। লিন মর্টার, মর্টার মনে হয় শেষ, মর্টার থেকে আর কিছু পড়েছিলাম না মনে হয়। আচ্ছা, এবার হচ্ছে কনক্রিট। দেখেন কনক্রিট থেকে হচ্ছে কি কি পড়বেন, চেঞ্জ হয় না কেন, দেখেন কনক্রিট কি জিনিস, ক্লাসিফিকেশন অফ কনক্রিট, এই যে মাড কনক্রিট, সিমেন্ট কনক্রিট, লাইম কনক্রিট, এগুলা প্রত্যেকটার বর্ণনা পড়তে হবে। মাড কনক্রিট, লাইম কনক্রিট, সিমেন্ট কনক্রিট। তারপর ইনগ্রেডিয়েন্টস, উপাদান, কোন কনক্রিটের কি উপাদান এবং কোন উপাদানের কাজ কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সিমেন্ট কনক্রিটের উপাদানগুলা কি কি, বা সিমেন্ট কনক্রিট কি জিনিস, আর ইনগ্রেডিয়েন্টস অফ সিমেন্ট কনক্রিট, এবং কোন ইনগ্রেডিয়েন্টের ফাংশন বা কাজ কি আসলে। এই সিমেন্ট কনক্রিট তৈরি করতে গেলে মানে সিমেন্টের আসলে কাজ কি, ওয়াটারের আসলে কাজ কি, কোর্স এগ্রিগেটের কাজ কি, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আবার ইম্পর্টেন্ট মানে যে পরীক্ষাতে দেওয়া দেবো এটাও ভাইবেন না, ঠিক আছে। শুধু যে এই কোশ্চেনটা পড়বেন বাকিগুলো পড়বেন না তাইলে হবে না। ডিজায়ারেবল প্রপার্টিজ অফ সিমেন্ট কনক্রিট ইনগ্রেডিয়েন্ট, মানে এই পানির কি কি জিনিস আপনার ডিজায়ারেবল, কোর্স এগ্রিগেটের কি কি প্রপার্টি আপনি চান, ফাইন এগ্রিগেটের কি কি প্রপার্টি আপনি চান, এই জিনিসগুলো পড়তে হবে। তারপর ওয়াটার সিমেন্ট রেশিও, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর প্রপার্টিজ অফ সিমেন্ট কনক্রিট, এই যে দুই ধরনের প্রপার্টি, প্লাস্টিক রেঞ্জ আর ইলাস্টিক রেঞ্জ, এই দুই রেঞ্জে দুই রকমের যে প্রপার্টি, সরি একটা হচ্ছে প্লাস্টিক রেঞ্জ, একটা হচ্ছে হার্ড এন্ড রেঞ্জে বা হার্ড এন্ড কনক্রিটের প্রপার্টি, ঠিক আছে। এই প্রপার্টি গুলা ভালো মতো পড়তে হবে। এলিমেন্টস দ্যাট ইফেক্টস ওয়ার্কেবিলিটি, ওয়ার্কেবিলিটি কি জিনিস এবং মানে ওয়ার্কেবিলিটির উপরে কোন উপাদানটার কি ধরনের ইফেক্ট আছে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ওর কথা হচ্ছে কনক্রিট থেকে কোনো কিছু বাদ দিতে পারবেন না, কনক্রিট থেকে সবই পড়তে হবে। আর একটু আগে তো বললামই, এই যে সেগ্রিগেশন, কজেস অফ সেগ্রিগেশন, অ্যাভয়েডেন্স অফ সেগ্রিগেশন, আমার খুবই ফেভারিট একটা টপিক সেগ্রিগেশন, আর হচ্ছে ব্লিডিং।
প্রবলেম ডিউ টু ব্লিডিং, কজেস অফ ব্লিডিং, রেমেডিস অফ ব্লিডিং, এগুলো খুব ভালো মতো পড়বেন। আশা করি স্যার একটা ফুল সেট পাবো এখান থেকে। ফুল সেট পাবেন কিনা, ইভেন কোনো কিছু পাবেন নাকি তার কোনো গ্যারান্টি নেই, হ্যাঁ কিন্তু আমার এই টপিক গুলা ভালো লাগে। আচ্ছা, আমাদেরও ভালো লাগবে স্যার। এবার হচ্ছে প্রপার্টিজ অফ হার্ড এন্ড কংক্রিট, ফ্যাক্টরস এফেক্টিং প্রপার্টিজ অফ কংক্রিট, ওয়াটার সিমেন্ট রেশিও, সিমেন্ট মর্টার, সিমেন্ট কন্টেন্ট। মানে কংক্রিটের দুই রকমের কংক্রিটের জন্য কিছু কথাবার্তা ছিল, একটা ছিল হচ্ছে আপনার প্লাস্টিক রেঞ্জে থাকা অবস্থা, একটা ছিল হার্ড এন্ড কংক্রিটের। তো আলাদা আলাদা ভাবে সবই পড়তে হবে আসলে। এগুলা কিন্তু হচ্ছে হার্ড এন্ড অবস্থায় প্রপার্টি, এই যে ওয়াটার সিমেন্ট রেশিও, সিমেন্ট কন্টেন্ট, টেম্পারেচার, এজ অফ কংক্রিট, এগ্রিগেট, এগুলো হচ্ছে কংক্রিট যখন হার্ড এন্ড অবস্থায় বা তার সেটিং টাইম শেষ, শক্ত হয়ে গেছে, তখন তার কি কি প্রপার্টি গুলো মাথায় রাখতে হবে। কিউরিং, এটাও একটা পছন্দের জিনিস আমার, কিউরিং। এই ফ্রস্ট আমার অপছন্দের জিনিস, এই এটা পড়তে হবে না, এটা বাদ। আর এটা তো এক লাইনে কারণ বাংলাদেশে হচ্ছে বরফ পড়ে না, বাংলাদেশে বরফ পড়ে না স্যার, স্যার এটা তো এক লাইনের স্যার। এটা বাদ দেন না স্যার, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এন্ট্রেন্ড এয়ার, এন্ট্রেন্ড এয়ারের কাজ কি, এটা খুব ভালো মতো পড়বেন, ঠিক আছে। ওই যে আমরা কংক্রিট মিক্স ডিজাইনে দেখছি না যে নন এন্ট্রেন্ড কংক্রিট, এয়ার এন্ট্রেন্ড কংক্রিটের কাহিনী। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে মিক্সিং অফ কংক্রিট, কিভাবে কংক্রিট মিক্স করে, হ্যান্ড মিক্স, মেশিন মিক্স। হ্যান্ড মিক্স, মেশিন মিক্স, এটা পড়বেন। আমি একটা জিনিস বাদ দিচ্ছি, সেটা হচ্ছে ট্রান্সপোর্টিং অফ কংক্রিটটা বাদ দিলাম, ঠিক আছে। এই যে প্যান, হুইল বড়, ট্রাক মিক্সচার, বেল্ট কনভেয়ার, কেমনে কংক্রিট ট্রান্সপোর্ট করতে হয় সাইটে, এটা পড়ার দরকার নেই পরীক্ষার জন্য, ঠিক আছে। জি স্যার। বাট এই যে প্লেসিং অফ কংক্রিট, আপনি যখন কংক্রিট জায়গা মতো বসাবেন, প্রিকশন ওয়াইল প্লেসিং কংক্রিট, এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা পড়তে হবে। কম্প্যাকশন অফ কংক্রিট, এটাও ইম্পর্টেন্ট জিনিস, যে কম্প্যাকশন ঠিকমতো না করলে কি প্রবলেম হবে, সেগ্রিগেশন হবে, তারপর হচ্ছে কংক্রিট হোমোজেনিয়াস মিক্সচার হবে না, এরকম অনেক কিছু বলা ছিল বোধহয়, এগুলো দেখবেন। ম্যানুয়াল হ্যান্ড কম্প্যাকশনটা একটু দেখবেন। মেকানিক্যাল কম্প্যাকশনটা পড়বেন। ফিনিশিং অফ কংক্রিট পড়তে হবে। কিউরিং অফ কংক্রিট, ইম্পর্টেন্স অফ কিউরিং, এগুলো বাদ দেওয়া যাবে না, কিউরিং রিলেটেড সবকিছুই পড়তে হবে। এই তো মোটামুটি শেষ। তো মেথডস অফ কিউরিং গুলো একটু পড়বেন। হ্যাঁ, একটা স্যার শেডিং, সারফেস কভারিং, স্প্রিংলিং ওয়াটার, পন্ডিং অফ ওয়াটার, নামগুলা আর কোনটাতে আসলে কেমনে করে এক লাইন করে বলা আছে, যে সারফেস কভারিং উইথ হেজাইন অর গানি ব্যাগ, মানে ছোটের বস্তা দিয়ে এরকম পেঁচায় রাখে। স্প্রিংলিং ওয়াটার, ওই সেলুনে গেলে দেখেন না মাথার মধ্যে পানি স্প্রে মারে চুল কাটার আগে দিয়ে, জি স্যার। ওরকম আপনি কোন একটা মেশিন দিয়ে পানি ছিটাই দিবেন, এটাকে বলা হচ্ছে স্প্রিংলিং অফ ওয়াটার। তবে পন্ডিং, এটা তো জানেনই, ওই ছাদের মধ্যে পানি আটকায় রাখে। তবে মেমব্রেন কিউরিং, এই কংক্রিটের গায়ের মধ্যে হচ্ছে মোমের প্রলেপ দেয় বা বিটুমিনের প্রলেপ দিয়ে আপনার পানি আটকে রাখার চেষ্টা করে। হচ্ছে স্টিম কিউরিং, বাষ্প দিয়ে কিউরিং করে, এবং এটা হচ্ছে কোথায়, প্রিকাস্ট। আপনার মনে রাখবেন, একটা আরসিসি মেম্বার, মানে কংক্রিটের মেম্বার বা কংক্রিটের কি বলবো, কংক্রিটের স্ট্রাকচার, বিম হোক কলাম হোক, এগুলো হইতে পারে দুই রকমের, একটা হচ্ছে প্রিকাস্ট, এটাকে বলা হচ্ছে কাস্ট ইন সিটু। কাস্ট ইন সিটু মানে হচ্ছে আপনার যেই মেম্বারটা সাইটে ঢালাই হচ্ছে বা সাইটে তৈরি করা হচ্ছে, একটা বিম বা কলাম যখন সাইটে ঢালাই দিচ্ছে, এটাকে বলা হচ্ছে কাস্ট ইন সিটু, মানে কাস্ট ইন সাইট। আর প্রিকাস্ট মানে হচ্ছে বিম বা কলামটা রেডিমেড কোন একটা ফ্যাক্টরির মধ্যে বানায় হচ্ছে আপনার সাইটে আইনা ডাইরেক্ট ওটারে ফিট করে দিবে বা বসাই দিবে। তাহলে প্রিকাস্ট আর কাস্ট ইন সিটুর মধ্যে পার্থক্য বুঝছেন? জি স্যার। এরকম বড় বড় যে ওভারব্রিজ বা ফ্লাইওভার তৈরি করে দেখবেন যে গার্ডার বসায়, এই গার্ডার গুলো হচ্ছে প্রিকাস্ট গার্ডার হয়, ঠিক আছে। এই গার্ডার গুলা কোন একটা ফ্যাক্টরিতে বানায়, তারপর জায়গা মতো আইনা ফিট করে দিচ্ছে বা বসাই দিচ্ছে। তো এই প্রিকাস্ট মেম্বার গুলার ক্ষেত্রে আপনার কিউরিংটা করে হচ্ছে স্টিম কিউরিং করে, ঠিক আছে। এখানে বলা আছে দেখেন যে স্টিম প্রিকাস্ট মেম্বারের ক্ষেত্রে করে। তো এই বিভিন্ন টাইপের কিউরিং এর নাম আর কোনটা কিভাবে করে একটু পড়তে হবে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কংক্রিটে গেল, লাস্ট হচ্ছে টিম্বার। টিম্বার কি জিনিস পড়বেন, মানে যে যেসব গাছ হচ্ছে বা যেসব উড হচ্ছে আমাদের স্ট্রাকচারাল পারপাসে ব্যবহার করা হয়, এগুলোকে আমরা টিম্বার বলি, আর বাকিগুলোকে আমরা উড বলি। তারপর ডিফারেন্স বিটুইন উড এন্ড টিম্বার পড়বেন। অ্যাডভান্টেজ অফ ইউজিং টিম্বার পড়বেন। ক্লাসিফিকেশন অফ ট্রি, এই যে এক্সোজেনাস ট্রি,
তারপর টু টাইপ, এভারগ্রিন, কনিফার, ডেসিডুয়াস, এন্ডোজেনাস ট্রি, হার্ডউড কি জিনিস, সফটউড কি জিনিস। তারপর টিম্বার সেকশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ছবি সহ, ওই যে আমি ছবিটা অনেকবার আঁকছি না, এই ছবিটা জি স্যার। কোনটা পিত, কোনটা হার্ডউড, কোনটা সফটউড, কোনটা হচ্ছে আপনার বাল্ক, বাল্ক না কি জানি বলে, বাকলটারে তো মনে হয় বাল্কই বলে, কোনটা ক্যাম্বিয়াম লেয়ার, এবং এগুলার বর্ণনা, পিত, ক্যাম্বিয়াম লেয়ার, মেডুলার রে, হার্ডউড, স্যাপউড। তারপর ফেলিং অফ ট্রিস, এটা পড়তে হবে না, ঠিক আছে, গাছ কেমনে কাটে বাদ দিলাম, এগুলা বাদ। এখান থেকে খালি এজ অফ ট্রিট একটু পড়েন, যে একটা গাছের বয়স কেমনে বুঝে, ঠিক আছে। এই মেথড অফ ফেলিং অফ ট্রি এটা বাদ। এখান থেকে শুধু কি পড়বেন, এজ অফ ট্রিজ। এই পয়েন্টটা শুধু পড়েন একটু, যে একটা গাছের বয়স কত এটা আপনি কেমনে বুঝবেন। বাট গাছ কেমনে কাটে এটা আশা করি বুঝছেন, বাট পড়ার দরকার নেই, মেথড অফ ফেলিং ট্রি বাদ দিলাম। কনভার্সন অফ টিম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। সোয়িং অফ টিম্বার, এই 5 ধরনের সোয়িং এর নাম পড়বেন, আর পরীক্ষাতে হয়তো মানে ছবি দিব না, এখানে যা আছে তাই দিব, নামগুলা পড়বেন। আর যদি একটু পারেন ছবিগুলো দেখেন, যেরকম ট্যানজেনশিয়াল স্ল্যাশিং, রেডিয়াল অর রিফট, অর্ডিনারি সোয়িং, ক্রস সোয়িং, কোয়ার্টার সোয়িং। এই যে কোয়ার্টার সোয়িং জানি কিরকম ছিল, ওই পিজা পিজা 4 ভাগ যেমনে করে কাটে, স্যার। ওই পিজার মতো, পিজা এমনি কাটে না, জি স্যার। যে কোয়ার্টার 4 ভাগ করে 1 ভাগ হচ্ছে কোয়ার্টার বলে, 1 ভাগকে। তো এই ছবিগুলো জাস্ট একটু গুগল থেকে দেখে যদি পারেন তাহলে দেখার চেষ্টা করেন, পরীক্ষাতে আসলে নামগুলা লেখা ছবি আঁকবেন, একদম ফুল মার্ক পাওয়া যাবে। তারপর স্যার ওইখানে স্যার এই কম্বিনেশন সয়িংটার স্যার চিত্র দেখানো হয় নাই স্যার। গুগলে সার্চ দিলে দেখবেন যে এরকম কিছু পাবেন, ঠিক আছে, এই যে কম্বাইন কোয়ার্টারও আছে, আবার এটার সাথে এরকম লম্বা লম্বা রেডি। ক্রস সোয়িং আছে, ও, হ্যাঁ। তো মানে রেডি গুগলে করে সার্চ দিলে রাখতে পাবেন, হবে। এগুলো ছবি পাবেন। তারপর আচ্ছা ঠিক আছে স্যার। সিজনিং অফ টিম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, এই সিজনিং থেকে একটা কোশ্চেন দিতে পারি পরীক্ষাতে। অ্যাডভান্টেজ অফ সিজনিং, মেথড অফ সিজনিং, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ন্যাচারাল সিজনিং, আর্টিফিশিয়াল সিজনিং, মডার্ন সিজনিং সবই করতে হবে। এই সিজনিংটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাডভান্টেজ মানে ন্যাচারাল সিজনিং এর সুবিধা কি অসুবিধা কি, আর্টিফিশিয়াল সিজনিং এর অনেকগুলো মেথড আছে, কোনটা সুবিধা কি অসুবিধা কি, মানে এখানে যা আছে তাই পড়েন, আপাতত বেশি কিছু পড়ার দরকার নেই। অ্যাডভান্টেজ অফ আর্টিফিশিয়াল সিজনিং এটা পড়বেন। এরকম আওয়াজ করেন কি আলিফ মাহমুদ? স্যার আমার মাইক অফ স্যার। ওয়াটার সিজনিং, তারপর ডিকে অর ডিজিজ অফ টিম্বার, দ্য মেইন কজ অফ টিম্বার ডিকে, এগুলো পড়তে হবে, এগুলো বাদ দিতে দেওয়া যাবে না কোনো কিছু। টিম্বার রট, ড্রাই রট, ওয়েট রট, মানে শুকনা পচন ধরা, একটা হচ্ছে ভিজা পচন ধরা, এগুলো পড়তে হবে। প্রিজার্ভেশন অফ টিম্বার, টিম্বার কেমনে সংরক্ষণ করে। চয়েস অফ প্রিজারভেটিভ ইজ গভর্ন বাই, মানে আপনি কোন ধরনের প্রিজারভেটিভ ইউজ করবেন, এই জিনিসটা কোন কোন ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে। তারপর মেথড অফ প্রিজারভেটিভ, এই চ্যারিং, ট্যারিং, পেইন্টিং, ক্রিওসাইটিং, ওয়াটার সলিউবল কেমিক্যাল সল্ট, মানে বিভিন্ন টাইপের প্রিজারভেটিভ, এগুলো হচ্ছে একটু পড়বেন। আর হচ্ছে এখান থেকে আর্টিফিশিয়াল উড, এই যে আর্টিফিশিয়াল উড কয় রকমের, যে ভিনিয়ার, প্লাইউড, অ্যাডভান্টেজ অফ প্লাইউড, ইমপ্রেক টিম্বার, একটা জানি ইমপ্রেক ছিল, একটা জানি কি প্রেক ছিল ভুলে গেছি, ইমপ্রেক, কমপ্রেক, এই যে কমপ্রেক টিম্বার, ফাইবার বোর্ড, এই এতটুকু পড়লেই আপনাদের মোটামুটি আর সঙ্গে
কনক্রিট মিক্স ডিজাইন একটা ম্যাথ দেখছি আমরা, তাই না? এই হচ্ছে আমাদের সিলেবাস। স্যার হ্যাঁ, স্যার যদি কংক্রিট মিক্স ডিজাইনটা থাকে স্যার তাহলে স্যার ওইটাতে স্যার ফুল ইয়াটা থাকলে স্যার ভালো হয় স্যার, কারণ আমরা তো নতুন স্যার। ওইটা এরকম হইতে পারে যে আমি মানে আমার ইচ্ছা মতো বললাম তো যে 2-3টে স্টেপ দিলাম, 5 দিলাম। যদি আপনার কোশ্চেন হয় কততে, 12তে হয়, যদি 3টে থেকে 2টা আনসার করতে হয়। যদি 12 মার্কের কোশ্চেন হয় তাহলে ওটাতে মনে করেন দিলাম 5, আরো থেকে 7 মার্ক। ওই 7 মার্ক মনে করেন কনক্রিট বা মর্টারের থিওরি থাকতে পারে বা যে কোনো থিওরি থাকতে পারে। আর যদি দেখি যে না মানে মাঝখান থেকে 2টা স্টেপ দেওয়া যাচ্ছে না, আমাকে মিনিমাম 5টা বা 6টা স্টেপ দেওয়া লাগতেছে, সেই ক্ষেত্রে হয়তো 12 মার্কের জন্য বা একটা ফুল সেট এখান থেকে দিতে পারি। ঠিক আছে? স্যার জি স্যার একটা ফুল সেট দেওয়ার চেষ্টা করেন স্যার। আবার কনক্রিট মিক্সের পরীক্ষাতে নাও আসতে পারে, তাহলে তো স্যার ভালো স্যার। মানে আসবে যে কনক্রিট মিক্স যে পরীক্ষাতে আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, নাও আসতে পারে পরীক্ষাতে। স্যার সমস্যা নাই স্যার, যদি আসে স্যার চেষ্টা করেন স্যার একটা ফুল সেট রাখার হ্যাঁ। স্যার, কারণ অনেক কষ্ট করছি স্যার। যদি আসে তাহলে একটা ফুল সেট থাকতে পারে, আবার নাও থাকতে পারে, আবার মানে নাও আসতে পারে পরীক্ষাতে, এটা আসলে কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। কোনো কিছু বুঝতে কি বুঝতে পারছেন? কি মনে করছেন পরীক্ষাতে দিব না? না স্যার, বললাম স্যার কোনো কিছুরই গ্যারান্টি নেই, আসতে কোনো পারে কিছুরই নাও গ্যারান্টি আসতে পারে। নাই, কোনো কিছুরই ভরসা নাই, এইজন্য সবই কি করতে হবে? করতে করতে হবে। হবে স্যার। করতে হবে সবই স্যার। জাস্ট অল্প একটা জিনিস বাদ দিছি না, জি স্যার। ওই অল্প জিনিসগুলো থেকে কোশ্চেন দিব না, ওইগুলো বাদ দিতে পারেন পরীক্ষার জন্য। স্যার আমাদের এই অ্যাসেসমেন্টের মার্কসটা কি স্যার? এখনো হয় নাই, এটা 18 তারিখের মধ্যে শেষ করব। তো যদি এর আগে হয় এর আগে বলে দিব, নাহলে 18 তারিখ বলে দিব। ওকে স্যার। মানে যদি হয়ে যায় কালকে পরশুর মধ্যে, তাহলে আমি কালকে পরশুর মধ্যে জানাই দিব। আর এটা তো আসলে আমার একলা না, এটা তো সাবি স্যারেরও পার্ট আছে। তো স্যার হচ্ছে অ্যাসাইনমেন্টের মার্ক দিবে, স্যার হচ্ছে স্যারের অ্যাটেন্ডেন্সের মার্ক দিবে, আমি আমার অ্যাটেন্ডেন্সের মার্ক দিব, আমি আমার ক্লাস টেস্টের মার্ক দিব। তো দুজন কম্বাইন করে যখন দুজনেরটা একসাথে রেডি হবে তখন দিয়ে দিব আর কি। ঠিক আছে? ঠিক আছে আর স্যার। কারো কোনো স্যার question- পারলে আমাদের সিটি খাতাটা স্যার দেখানোর একটু চেষ্টা করেন স্যার, তাহলে ভুলগুলো বুঝতে পারবো স্যার যে কোথায় ভুল করছি আচ্ছা, স্যার। ঠিক আছে, চেষ্টা করবো দেখানোর জন্য। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে বা কোনো ডাউট আছে? আশা করি নাই। মানে পড়ালেখা করেন ভালো মতো, একটু ঠান্ডা মাথায় বাসায় যেহেতু আছেন প্রিপারেশন নেন, ভালো মতো খাওয়া দাওয়া করেন, সুস্থ থাকেন, ভালো মতো পরীক্ষা দেন, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে দোয়া রাখেন স্যার। ইনশাল্লাহ। তাহলে আমি মিটিং শেষ করতেছি, আমি এটা আপলোড করে দিব। ঠিক আছে? জি জি স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু সবাই আলাইকুম। ভালো থাকেন। আসসালামু খোদা আলাইকুম হাফেজ। স্যার। ওয়ালাইকুম সালাম।